শুধু বিএনপির হাইকমান্ড থেকে যে বক্তব্য আসছে তা নয়, এটা এদেশের অধিকাংশ মানুষ যারা মানে রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন অথবা বর্তমান সিচুয়েশনকে চোখে দেখছেন, তো সবাই আসলে এটাই সাব্যস্ত করার চেষ্টা করছেন যে এটা কিংস পার্টি। আর দেখবেন যারা ক্রিটিক আছেন বা এই বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষণ ধর্মী কথা বলেন গণমাধ্যমে অথবা টেলিভিশনে অথবা প্রিন্ট মিডিয়াতে, তো ঘুরিয়ে ফিরিয়ে এক একজন এক এক ভাবে বলার চেষ্টা করছেন যে ছাত্রদের এই জনশক্তি দলটি এটা বেসিক্যালি একটা কিংস পার্টির আদতে হতে যাচ্ছে কিনা। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি একটা সন্দেহের মানে প্রকোপ রাজনৈতিক দলগুলোর মধ্যে কাজ করছে। এর মাঝখানে সর্বপ্রথম স্বাভাবিকভাবে বিএনপি, কারণ এই মুহূর্তে যদি কোনো নির্বাচন হয় রাইট নাও, বা কেউ কেউ বলছেন যে 2 বছর পরে হলে বিএনপির জন্য নেগেটিভ হবে, আর আমার কাছে মনে হয় না বিষয়টা নেগেটিভ হবে। তো স্বাভাবিক বিএনপি বিষয়টাকে হেডেক নিচ্ছে, যদিও তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে ছাত্রদের জনশক্তি বা নাগরিক শক্তির পার্ট 2 জনশক্তি এই দল ঘোষণার বা নামটা সামনে আসার বা তাদের দল আগামী 2 মাস পরে আসতে যাচ্ছে, এই ঘোষণার পরপরই নড়ে চড়ে বসেছে আমাদের কি বলা যায় রাজনৈতিক দলগুলো। বলা হচ্ছে যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে এই গ্রহণযোগ্যতা হারাবে, এটা বলছেন দলটির সিনিয়র নেতা রিজভী সাহেব। তো তার বক্তব্যের বিষয়টা ছিল গতকালকে রাজধানীর মোহাম্মদপুরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলছেন যে আমরা খবরের কাগজে দেখেছি জাতীয় নাগরিক কমিটির নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, এটা এখন জনশক্তি। তো ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি যে কেউই রাজনৈতিক দল করতে পারে। অন্তর্বর্তী সরকার বা যারা এটা করছেন বৈষম্য বিরোধী ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি দল করে খুবই ভালো কথা, কিন্তু এটা যেন কিংস পার্টি না হয়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দল গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে এই সরকারের গ্রহণযোগ্যতাটা হারিয়ে ফেলবে। তিনি বলছেন আমরা একটা জিনিস দেখছি যে এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে যে কমিশনার কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে। তো এটা আমি মোটা দাগেই বলছি আগেও যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে বা এখনো আগামী দিনে যদি নির্বাচন হয়, মেয়র নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন, তো এখানে আধিপত্যের দিক থেকে 95% এখন এটা থাকবে না। আওয়ামী লীগের সময় হিসাবটা একরকম ছিল, এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের অনুসারী আছে, আওয়ামী লীগ আছে, বাদ দিলে তারপরেও যে কোনো দলের মধ্যে বা যে কোনো পরিষদের মধ্যে যে প্রতিনিধিরা থাকবেন 70% এটা বিএনপি পন্থী হবে। আর আওয়ামী লীগের সময় শতভাগ হওয়ার কথা ছিল, বাট শতভাগ ছিল না, 5% ডিফারেন্ট ছিল। কিন্তু ডিফারেন্টও কারা ছিল? ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের এক প্রার্থী বিদ্রোহী প্রার্থী হয়ে যেতেন, আরেক প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচন করতেন। তার মানে বিদ্রোহী প্রার্থীর বিজয় মানে আওয়ামী লীগেরই বিজয় ছিল, তাই না? বাট তিনি নৌকার বাহিরে গিয়ে নির্বাচনটা করতেন, অন্তঃকরণে তো তিনি নৌকার লোকে ছিলেন। আর ব্যারিস্টার সুমন রে দেখেন, দিন শেষে সরকার পতনের আগ মুহূর্তে তার ভূমিকাটা কি ছিল? তো তার মতো সবাই আওয়ামী লীগের পক্ষেই ভূমিকা রাখছে, এটা হচ্ছে বাস্তবতা। তো তিনি এই কথাটা বলছেন রিজভী সাহেব যে আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন হয়েছে এখানে যারা নির্বাচিত হচ্ছে সবাই হচ্ছে আওয়ামী লীগ ম্যাক্সিমাম, আর তারা জুলাই আগস্টের স্পিরিটকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ছাত্রদের উপর তারা গুলি করেছে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে তারা লিপ্ত ছিল। আর এই কথাগুলো কিভাবে বলা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্মে সেখানে থাকা কাউন্সিলরদেরকে নিয়ে অনেকেই যার যার স্থানীয় কাউন্সিলরদেরকে যারা চিনেন তারা কিন্তু প্রতিবাদে লিপ্ত হয়েছে। এখন আমাদের এই ছাত্রদের রাজনৈতিক দলটা ঘোষণা আসার পর বিশেষ করে ক্রিটিক যারা আছেন তারা তো সমালোচনা করছেন, আবার কেউ কেউ স্বাগত জানাচ্ছেন। কিন্তু এই যে জাতীয় নাগরিক শক্তি তারা তাদের রাজনৈতিক দল ঘোষণার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিএনপির নেতা কর্মীদের বাধার মুখে পড়েছেন। বরিশালে এই ঘটনা ঘটেছে, আরো কয়েকটা জায়গায় ঘটেছে যে তাদের সভা সমাবেশে প্রকাশ্যে বিএনপির নেতা কর্মীরা এসে সেগুলাকে দৌড়াই দিচ্ছেন। এটা বাস্তবতা। কারণ বারবারই বলি যে আপনি যখন রাজনৈতিক দলের চিন্তা যতক্ষণ না করছে ততক্ষণ ছাত্রদের যে স্বাভাবিক গ্রহণযোগ্যতা ছিল রাজনৈতিক দল ঘোষণার পরপরই তাদের গ্রহণযোগ্যতা পড়ে গেছে। বিকজ রাইট নাও পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি। এখন ছাত্ররা যদি মনে করে যে না আমরা এটা স্বাধীনের আন্দোলনতা কি বলে যে নেতৃত্ব দিয়েছি, যেমন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যদি ধরেন নাগরিক কমিটির যে আমরা কারা আর বিএনপি কারা, তিনি একটা ডেফিনেশন দিয়েছেন। তো এরকম অনেক ডেফিনেশন ছাত্ররাও দিচ্ছেন। এই একই ডেফিনেশন আওয়ামী লীগ দিয়েছে, এখনো তারা দিচ্ছে। কোনটা জানেন?
71-এ বাংলাদেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সুতরাং এই দেশটা আমাদের। বাকি যারা আছে কেউ স্বাধীনতার পক্ষে শক্তি না। এরকম একটা মেন্টালিটি ছাত্রদের মধ্যে, মানে কতিপয় ছাত্র নেতার মধ্যে এই ভাবটা দেখা যাচ্ছে। এই ভাবটা যখন আপনি রাজনৈতিক দল করে এটার ক্রেডিট নিতে চাইবেন, তখন আপনাকে ডিফিট হতে হবে। অবশ্যই আপনি রাজনৈতিক দল না করলে আপনার এই বক্তব্যগুলো একরকম হয়ে যায়। এখন আপনি যখন রাজনৈতিক দল করে বলতে চাইবেন যে আমরা নেতৃত্ব দিছি, আমরা এটা করছি, তো আপনার এটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ক্ষমতার দিকে। তো ক্ষমতার পথটা তো হচ্ছে আলাদা, পলিটিক্স। নোংরামি আছে, বাকযুদ্ধ আছে, মাঠের যুদ্ধ আছে, নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখলের যুদ্ধ আছে। যখন একটা নির্বাচন চলে আসবে অন্তর্বর্তী সরকারের পরে, আমরা যখন দেখবো যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, নির্বাচনী সরকার, ওই সরকার তো আর এখানে কাউকে প্ল্যাটফর্ম দিবে না। ওই সরকার সার্জিস্ট্রিকে এটাও চিনবে না, আর মুখলেসকে এটাও চিনবে না, বিএনপিকে এটাও চিনবে না, জাতীয় পার্টিকে এটাও চিনবে না। তো ওইরকম পরিস্থিতি হলে বাংলাদেশে বরাবরই ভোট কেন্দ্র দখলের একটা প্রবণতা থাকে। সেনাবাহিনী তো এখনো মাঠে আছে, তখনও মাঠেই থাকবে। এখনো কত কিছু ঘটছে, তখনও তো ঘটবে। সেই ঘটনার ঘটাঘটির ফাঁকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কয়েকটা লেয়ারে তাদের যে দলগুলা তৈরি হচ্ছে বা নেতা কর্মী তৈরি হচ্ছে, তারা কি লোকাল পর্যায়ে আদৌ বিএনপির মতন একটা দলের নেতা কর্মীকে প্রটেস্ট করতে উইদাউট প্রশাসন, উইদাউট সরকার, তারা কি ক্যাপাবল? কোনোভাবেই না। এখন যে ঐক্য আছে সেটা তো থাকবে না। রাজনৈতিক দল গঠন হোক, এটা কিন্তু সবাই চাচ্ছেও না। অলরেডি যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছেন তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। সমন্বয়কদের মধ্যে অনেকে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, কেউ কোথাও কোথাও পদত্যাগ করছেন, নিজেদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটছে। সকল কিছুতে বিভাজিত হয়ে যাবে। আর যখন নির্বাচন আসবে, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা ছাত্র পরিচয়, অনলি ছাত্র, যাদেরকে পিছনে দেখছেন, এটা কিন্তু সবাই ছাত্র না। কেউ জামাতের ছাত্র, কেউ বিএনপির ছাত্র, কেউ হয়তো বা অন্যান্য টুকিটাকি গণ অধিকার পরিষদ, আরো যে রাজনৈতিক, বা কেউ বামতন্ত্রের, কেউ ডানতন্ত্রের, ইসলামিক কওমি মাদ্রাসার ছাত্র। এদের কিন্তু প্রত্যেকের রাজনৈতিক আইডিওলজি আছে, ইভেন গুরু আছেন, এদের একটা ঠিকানা আছে। শুধু এই মাত্র মূল ঠিকানাটা নাই কাদের? এই যে জনশক্তি বা নাগরিক শক্তি যে দলটা, তাদের কিন্তু কোনো গুরু নাই। এই মুহূর্তে যারা গুরু আছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো তারা তো আর নির্বাচনে যাবেন না, যেতে পারবেন না। তাহলে নতুন জনশক্তি দলটার আইডিওলজিতে কি আছে, এদের মূল ক্যারেক্টারটা কে হবে, এগুলো নিয়ে নানান চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসতেই পারে। যে এই দলটা যদি নির্বাচিত হয়, তারা যদি ভোট পায়, তাহলে কোন ফেজটা রাষ্ট্র পরিচালনা করবে। মানুষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ভাবে যে হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটা আইকনিক পয়েন্ট অফ ভিউ মানুষ দেখতে চায়। জনশক্তি পার্টি থেকে যদি আমরা দেখি যে মোহাম্মদ আমির আলী সরকার, তিনি হয়তো বরিশালের কোন একটা কলেজের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। এই মানুষটারে প্রধানমন্ত্রী হিসাবে নেওয়ার তুলনায় তারেক রহমান রে অথবা জামাতের আমির রে, আওয়ামী লীগের নির্বাচনে না আসে, অথবা বিপি নিরলোক নূর রে, নুরুদ্দম, অথবা সার্জিস রে নিবে। আবার যদি আমরা চারজনকে কম্পেয়ার করি, তাহলে তারেক রহমান একটা ক্যারেক্টার, জামাতের আমির আরেকটা ক্যারেক্টার। তো তার মানে পিছনে যে ছাত্র আমরা দেখছি, জনগণের যে অংশ, জনগণ তো দেশে রাজনীতিবিহীন কেউ নাই। অনেকে মনে মনে সাপোর্ট করে, অনেকে প্রকাশ্যে করে, বিপদ হবে দেখে সরাসরি বলে না, ফেসবুকে স্ট্যাটাস দেয় না, কিন্তু কেউ কোনো না কোনো দলকে সাপোর্ট করে। তো কোন দলকে করে? যেগুলো মাঠের মধ্যে আছে। আর পরিবর্তন বা সংস্কারপন্থী, যে আমার দলের বিপরীতে আরেকটা দল আসুক, এই মেন্টালিটিতে বাংলাদেশের জনগণকে ডেভেলপ করতে সময় লাগবে। তো দেখা যাক কতটুকু আসলে কি হয়। যতটুকু বাধা বিপত্তি আসতেছে বিভিন্ন ভাবে, সমালোচনাও আছে, আবার প্রশংসাও আছে। ইয়েস, আমরাও বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দেখতে চাই, যে দলটা আগামী দিনে লিড করবে বাংলাদেশকে। হানাহানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, টোকেন থাকবে না, পুলিশ সুন্দরভাবে ফাংশন করবে, আদালত সুন্দরভাবে কাজ করবে, হানাহানি, মব জাস্টিস এগুলো থাকবে না। এই বাংলাদেশের স্বপ্ন সবাই দেখি, গঠন করা অনেক কঠিন। আর মেইন কারণটা আমরাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এতক্ষণ সময় ধরে নাইম ভাইয়ের যে বিশ্লেষণটা পর্যবেক্ষণ করলেন, শুনলেন, আদৌ এই যে কিংস পার্টি, এটা কি গড়ে উঠবে? এবং কিংস পার্টি যদি গড়ে ওঠে, তাহলে এই নেতৃত্ব কারা দেবে? এখন ওই হাসনাত বলেন, সার্জিস বলেন, আরে ভাই, এরা তো এদের পিছনে তো দৌড়াইছে শুধুমাত্র শেখ হাসিনাকে নামানোর জন্য। বাস্তবতা অন্য একটা জিনিস।
এখন এরা যদি মনে করে থাকে যে আমাদের পিছনে হাজার হাজার কোটি কোটি জনতা আমাদের পিছনে আছে, এই চিন্তা করে তো কোনো লাভ হবে না। হবে কারণ এই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, জাতীয় পার্টি ছিল, এমনকি আওয়ামী লীগও ছিল। এখন তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করে, কিংস পার্টি গঠন করে নির্বাচনে আসে, আমার তো মনে হয় মেম্বার হতেও পারবে না। কারণ আন্দোলনটা ছিল একমুখী আন্দোলন, শেখ হাসিনা পতন। কিন্তু যখন আপনি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসবেন, যে লোকটা এই আন্দোলনে ছিল বিএনপি করতো, সে তার দলে চলে যাবে। যে লোকটা জামাত করতো, সে তার দলে চলে যাবে। যে লোকটা জাতীয় পার্টি করতো, সে তার দলে চলে যাবে। যে লোকটা আওয়ামী লীগ করতো, সে তার দলে চলে যাবে। মাঝখান থেকে কী হবে? এরা আগের জায়গায় চলে যাবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, এটা অস্বীকার করার কোনো কিছু না। তো যাক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল হলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।